হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের একটা নতুন চ্যাপ্টার জীবনবিজ্ঞানের পড়াবো। আজকের বিষয় হলো কোষ বিভাজন বা সেল ডিভিশন। সেল ডিভিশন মানে কোষ বিভাজন। কোষের সম্পর্কে আমি আগের ভিডিওতে কোষ কী, কোষের বিভিন্ন পার্টস অলরেডি বুঝিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের বোঝাবো কোষ বিভাজন কী এবং কোষ বিভাজন কেন হয়, কোষ বিভাজনের প্রয়োজনীয়তা কী, কীভাবে কোষ একটা বিভাজিত হয়। ঠিক আছে, তারপর আমরা পড়াবো বিভিন্ন ধরনের কোষ বিভাজনের পদ্ধতিগুলো সম্পর্কে আলোচনা করব একটার পর একটা। কোষ বিভাজন কী? কোষ বিভাজন কী না, যখন একটা কোষ বিভাজিত হয়ে অনেকগুলো কোষ তৈরি করে তখনই তাকে কোষ বিভাজন বলা হয়। ঠিক আছে, যে কোষটা বিভাজিত হয় তাকে বলা হয় মাতৃকোষ, আর যেগুলোর থেকে তৈরি হয় তাকে বলা হয় ডটার সেল, ডটার কোষ। ঠিক আছে, অপত্য কোষ বা অপত্য কোষ, মাতৃকোষ আর অপত্য কোষ। ঠিক আছে, এইবার কোষ বিভাজনের গুরুত্বটা কোথায়? না, কোষ বিভাজনের গুরুত্ব, কোষ বিভাজন না হলে আমাদের কী ক্ষতি হতো? না, কী ক্ষতি হতো না, কোষ বিভাজনের জন্য আমাদের কি হয়? গ্রোথ হয়, মানে আমাদের বৃদ্ধি। এই যে বৃদ্ধির জন্য কি দরকার? কোষ বিভাজন দরকার। 2 নম্বর হচ্ছে নাম্বার অফ ক্রোমোজোম। নাম্বার অফ ক্রোমোজোম মানে আমাদের যে প্রত্যেকটা জীবের একটা ক্রোমোজোম নাম্বার নির্দিষ্ট থাকে, সেই ক্রোমোজোম নাম্বারটাকে নির্দিষ্ট রাখার জন্যও এই কোষ বিভাজনের গুরুত্ব অপরিসীম। এছাড়া কি আছে? রিপেয়ার। রিপেয়ার মানে ক্ষত, কোনো জায়গায় যদি কোনো ক্ষত হয় সেই ক্ষতটা আস্তে আস্তে সেরে যায় আমাদের। কিসের জন্য সারে? না, কোষ বিভাজন হয় বলে। এছাড়া গ্যামেট উৎপন্ন হয় এবং মিউটেশন হয়, এই সবগুলো হচ্ছে আমাদের কোষ বিভাজনের গুরুত্ব। তোমাদের যদি পরে কোষ বিভাজনের গুরুত্ব কী, প্রয়োজনীয়তা কী, তোমরা মেন এই 3টে পয়েন্ট লিখলেই চলবে। যে আমাদের বৃদ্ধির জন্যে ক্রোমোজোম নাম্বারটাকে প্রত্যেকটি জীবের সঠিক রাখার জন্যে, নির্দিষ্ট রাখার জন্যে, এবং রিপেয়ার করার জন্যে, কোনো ক্ষত নিবারণের উদ্দেশ্যে কোষ বিভাজন প্রয়োজন। এবার বলবে কোষ বিভাজন কেন হয়, কারণ কি? কোষ বিভাজন হয় বললেই তো হবে না, কারণটা কি? না, কোষের মধ্যে কি থাকে? নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম থাকে, এদের একটা অনুপাত থাকে। এই অনুপাতটাকে বলা হচ্ছে ক্যারিওপ্লাজমিক ইন্ডেক্স। ঠিক আছে, যদি কোনো কারণে এই সাইটোপ্লাজমের পরিমাণটা আস্তে আস্তে বেড়ে যায় এবং নিউক্লিয়াসটা কিন্তু যদি পরিবর্তন না হয়, তাহলে কী হবে? এই ক্যারিওপ্লাজমিক ইন্ডেক্সটা ডিক্রিজ করবে, তখনই কিন্তু সেল ডিভিশন বা কোষ বিভাজন হওয়ার একটা প্রবণতা দেখা যায়। এছাড়া কি 2 নম্বর কারণ কি দেখা যাচ্ছে? না, যদি নিউক্লিয়াসের মধ্যে ডিএনএর পরিমাণ ডবল হয়ে যায়, সেটাও কিন্তু সেটা ইনিশিয়েট করে সেল ডিভিশন করার, কোষ বিভাজন করার। এছাড়া মেন থিং হচ্ছে যে সেলের মধ্যে একটা জিনিস থাকে, তাকে বলা হচ্ছে মাইটোজেন ফ্যাক্টর। এই মাইটোজেন ফ্যাক্টর আমাদের কোষ বিভাজনটাকে ইনিশিয়েট করে, মানে করতে বাধ্য করে। কি সেটা? না, উদ্ভিদের ক্ষেত্রে সেটা হচ্ছে সাইটোকাইনিন, আর প্রাণীদের ক্ষেত্রে সেটা হচ্ছে ইজিএফ। ইজিএফ, ই মিনস এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে যে মিটোজেন ফ্যাক্টর প্ল্যান্টের ক্ষেত্রে সাইটোকাইনিন, আর উদ্ভিদের ক্ষেত্রে সাইটোকাইনিন, আর প্রাণীদের ক্ষেত্রে হচ্ছে ইজিএফ মানে এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর। এটাই কিন্তু আমাদের কোষ বিভাজনের কারণ। এইবার আমরা কোষ চক্র সম্পর্কে একটু জেনে নিই। সেল সাইকেল, কোষ চক্র যেটাকে বলা হয়। কোষ চক্র কি না, একটা ছোট কোষ আস্তে 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 বড় হলো, পরিণত হলো, হয়ে কোষটা থেকে বিভাজিত হয়ে অন্য কোষ, দুটো কোষ তৈরি হয়ে গেল। তাহলে এই যে বৃদ্ধি হওয়ার থেকে শুরু করে এই বিভাজিত হওয়া পর্যন্ত যে ধরনের ঘটনাগুলো কোষের মধ্যে ঘটে চলেছে তাকেই বলা হচ্ছে কোষ চক্র। ঠিক আছে, এই কোষ চক্রের দুটো দশা আছে, একটা হচ্ছে ইন্টারফেজ, আর একটা হচ্ছে মাইটোটিক ফেজ। মাইটোটিক ফেজ, দুটো ফেজ, একটা ইন্টারফেজ আর একটা হচ্ছে মাইটোটিক ফেজ। ইন্টারফেজ কি
না একটা মাইটোসিস ফেজের শেষ আর একটা মাইটোসিস ফেজের শুরু, দুটোর মাঝখানে যে অবস্থাটা সেটাকেই বলা হচ্ছে ইন্টারফেজ। এই ইন্টারফেজের কতগুলো আবার সাবফেজ আছে, G1, S, G2, ঠিক আছে। আচ্ছা, এই সেল সাইকেলের একটা টাইম আছে, আমাদের সাধারণত 24 ঘন্টা এই সেল সাইকেল টাইম লাগে। ইস্টের ক্ষেত্রে দেখা গেছে যে 90 মিনিট লাগে, আবার কিছু প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে 20 থেকে 30 মিনিটও সেল সাইকেল পুরো হতে পারে। G1কে বলা হচ্ছে পোস্ট মাইটোটিক ফেজ, এসকে বলা হচ্ছে সিনথেটিক ফেজ, আর G2কে বলা হচ্ছে প্রি মাইটোটিক ফেজ। G1 কী ঘটনা ঘটে? আচ্ছা, তার আগে আমরা একটা সেল সাইকেলের ছবি আঁকার চেষ্টা করি। এটা একটা সেল সাইকেলের ছবি, ধরো এই এটা হচ্ছে এম ফেজ, এটা হচ্ছে G1 ফেজ, এটা হচ্ছে এস ফেজ, এটা হচ্ছে G2 ফেজ, ঠিক আছে। G1 ফেজ হচ্ছে সব থেকে ইন্টারফেজের দীর্ঘতম দশা হচ্ছে, ঠিক আছে। G1 ফেজে কি হয় না, G1 ফেজে আরএনএ সিনথেসিস হয়। কি হয়? অ্যামাইনো অ্যাসিড এটিপি সিনথেসিস হয়। আর বেশিরভাগ সেল অর্গানেল যে ডুপ্লিকেশন হয় কোন ফেজে হয়? এই G1 ফেজেই ডুপ্লিকেশন হয়, ঠিক আছে। এই ইনসিডেন্টগুলো এই G1 ফেজের মধ্যে ঘটে, ঠিক আছে। তারপর কি হয়? এস ফেজ। এস ফেজ কি না, মেন সিনথেসিস ফেজ। কেন বলছি না, ডিএনএ সিনথেসিস হচ্ছে, ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, ডিএনএর পরিমাণটা ডবল হচ্ছে এই এস ফেজে, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হচ্ছে যে ডিএনএ সিনথেসিস ফেজ, ঠিক আছে। দেন G2 ফেজ, এটা কি না, G2 ফেজ হচ্ছে তোমার পোস্ট প্রি মাইটোটিক ফেজ। প্রি মাইটোটিক ফেজ কেন বলছি না, এখানে হচ্ছে মাইটোসিসের আগের এই ফেজটা দেখা যাচ্ছে। এখানে কি হয় না, এখানে আরএনএ সিনথেসিস হয়, প্রোটিন সিনথেসিস হয়। কী ধরনের প্রোটিন তৈরি হয় না, স্পিন্ডেল ফাইবার তৈরি করার জন্য টিবিউলিন বলে এক ধরনের প্রোটিন, সেটা তৈরি হয়। আর কি হয় না, এটিপি সিনথেসিস হয়। এই ইনসিডেন্টগুলো এই G1, S আর G2-তে হয়, বুঝতে পেরেছো? এইবার একটা জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, যে একটা সেল G1 থেকে এসে কখন যাবে, G2-তে কখন যাবে, এমএ কখন যাবে, এটা তার একটা কতগুলো কন্ডিশান আছে। সেই কন্ডিশানগুলো ফুলফিল হলেই তবেই সেটা G1 থেকে এসে যেতে পারবে, এসে থেকে G2, G2 থেকে এমএ যেতে হবে। সেই কন্ডিশানগুলো তাহলে চেক করবে কে? তাহলে চেক করার জন্য কাউকে লাগবে। তাই এই G1-এর এন্ডে একটা আমাদের কি থাকে, চেক পয়েন্ট থাকে। ঠিক এন্ড অফ G1 এখানে একটা চেক পয়েন্ট থাকে, এন্ড অফ G2 এখানে একটা চেক পয়েন্ট থাকে, আর এখানে যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, ঠিক মেটাফেজে এন্ডিং এখানে একটা চেক পয়েন্ট থাকে। এই তিনটি চেক পয়েন্ট থাকে। এরা দেখে নেয় যে সেলটা পরবর্তী সেলে, যে পরবর্তী মানে ফেজে যাওয়ার উপযুক্ত কি না। তাহলে G1 ফেজ, ফার্স্ট G1 ফেজ কি চেক করবে না, সেল সাইজটা ঠিক বেড়েছে কি না, এনজাইম প্রোটিন সিনথেসিস এটিপি সিনথেসিস হয়েছে কি না, আর কি অ্যাক্টিভেশন অফ সাইক্লিন, খুব ইম্পর্টেন্ট, অ্যাক্টিভেশন অফ সাইক্লিন। এই সাইক্লিন হচ্ছে এক ধরনের প্রোটিন যেটা আমাদের কোষ বিভাজনকে প্রভাবিত করে। এই অ্যাক্টিভেশন অফ সাইক্লিন হয়েছে কি না দেখতে হবে, কারণ এই অ্যাক্টিভেশন অফ সাইক্লিন কী করবে না, অ্যাক্টিভেট করবে সিডিকে, মানে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেসকে। এটা যদি অ্যাক্টিভেট হয় তখন কি হবে না, ট্রান্সক্রিপশন হবে, ট্রান্সক্রিপশন হবে, এবং ট্রান্সক্রিপশনই ইন্ডিকেট করবে যে এইটা সেলটা এবার এস ফেসে যাওয়ার উপযুক্ত হয়েছে। তাহলে এই চেক পয়েন্টটা এই জিনিসগুলোকে চেক করবে। কি কি চেক করবে? সেল সাইজ চেক করবে, এনজাইম প্রোটিন ঠিক তৈরি হয়েছে কি দেখবে, এটিপি সিনথেসিস হয়েছে কি দেখবে, আর অ্যাক্টিভেশন অফ সাইক্লিন চেক করবে। ক্লিয়ার? বোঝা গেছে? এরপর এস ফেজ। এস ফেজে কী হয় না, ডিএনএ ডুপ্লিকেশন হয়, সিনথেসিস অফ ডিএনএ হয়। তাহলে এখানে দেখবে যে ডিএনএ, এখানে যে ডুপ্লিকেশনগুলো, ডিএনএ যে ডুপ্লিকেশনটা ঠিক মতো এস ফেজে হয়ে, এখানে এই নেক্সট হচ্ছে
জি টু ফেজের চেক পয়েন্ট। জি2 ফেজের চেক পয়েন্ট কী দেখবে না, ডিএনএ রেপ্লিকেশনটি কমপ্লিট হয়েছে কি না, ঠিক আছে, এবং ডিএনএটি আনড্যামেজের কিনা সেটা জি1কেও ফার্স্ট দেখতে হবে। ডিএনএ একটা আনড্যামেজ, যদি জি1 আনড্যামেজ থাকে তাহলে এই ড্যামেজ থাকে তাহলে কিন্তু সেটা এস ফেজের জন্য উপযুক্ত নয়। এবং আনফেভারেবল কন্ডিশনে থেকে জি1 থেকে অনেক সময় সেল জি0 ফেজে চলে যায়, আবার ফেভারেবল কন্ডিশন পেলে জি1-এ আসে। আর এই জি2তেও দেখে কোনো এটা ড্যামেজ কিছু আছে কিনা ডিএনএ, আর প্রোটিন সিনথেসিস স্পিন্ডেল ফাইবারের জন্য তৈরি হয়েছে কিনা, ডিএনএ রেপ্লিকেশন ঠিক কমপ্লিট হয়েছে কিনা, আর প্রোটিন সিনথেসিস স্পিন্ডেল ফাইবারের জন্য হয়েছে কিনা, এই দুটো চেক করবে, ঠিক আছে। এবার এম ফেজে কী তৈরি করবে না, এম ফেজটাকে আবার বলা হয় স্পিন্ডেল অ্যাসেম্বলি চেক পয়েন্ট। এম ফেজে দেখবে, কারণ আমরা জানি মেটাফেজে কি হয়, মেটাফেজে ক্রোমোজোমগুলো ইকুয়েটর বরাবর এরকম সাজানো থাকে, কাইনেটোকোর অঞ্চলে যুক্ত থাকে স্পিন্ডেল ফাইবারগুলো এবং এইভাবে যুক্ত থাকে। এইবার কী হয়, স্পিন্ডেল ফাইবারগুলো কনস্ট্রিক্টেড হয় এবং কাইনেটোরগুলো ব্রেক ডাউন করে ক্রোমোজোমগুলো মুভস করে, ক্রোমোজোমগুলো স্প্লিট হয় এবং স্প্লিট হয়ে মুভ করে ক্রোমাটিডগুলো দুদিকে, সিস্টার ক্রোমাটিডগুলো, ঠিক আছে, মুভ করছে। এইবার যদি কোনো একদিকে স্পিন্ডেল ফাইবার ঠিকমতো অ্যাটাচ না হয় তাহলে কী হবে, পুরো ক্রোমোজোমটাই উপর দিকে সেই অন্য দিকে চলে যাবে, তাহলে কী হবে, অপোজিট পোলে চলে যাবে, তাহলে একটা সেলে কী হবে, ক্রোমোজোম নাম্বারটা বেড়ে যাবে, যেটা কিন্তু এরর ঘটবে, তার ফলে সেটা ক্ষেত্রে সেই এম পয়েন্ট চেক করবে, তাহলে সেই সেলকে অ্যানাফেজে যাওয়ার উপযুক্ত নয় মনে করবে। বোঝা গেছে, যাতে স্পিন্ডেল ফাইবারগুলো ওই কাইনেটোকোরে ঠিক মতো অ্যাটাচ হয়েছে কিনা সেটা দেখে নেবে। এটাও হচ্ছে এম চেক পয়েন্টের কাজ। এই হলো তিনটে চেক পয়েন্ট, জি1-এর এন্ডে, জি2-র এন্ড আর এম, তিনটে চেক পয়েন্টের কাজ, ঠিক আছে। এই হলো আমাদের কোষ চক্রের ব্যাপারটা, ঠিক আছে। আর এই কোষ বিভাজন কিছু কিছু সেলের মধ্যে সবসময়ই ঘটছে আমাদের, যেমন আমাদের স্কিনের মধ্যে, কিছু কিছু সেলের কিছু কিছু কন্ডিশনের উপর ডিপেন্ড করে, যেমন লিভার, আর কিছু কিছু সেলের কখনোই সেল ডিভিশন হয় না, যেমন নার্ভ সেল, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কোষচক্রের ব্যাপার বা কোষ বিভাজন, ঠিক আছে। কোষচক্রের পর এইবার আমরা কোষ যে বিভাজন পদ্ধতি তিনটে, একটা হচ্ছে মাইটোসিস, অ্যামাইটোসিস আর মিওসিস। ফার্স্ট আমরা এর পরের ভিডিওতে অ্যামাইটোসিস সম্পর্কে আলোচনা করব। ওকে স্টুডেন্ট, থ্যাংক ইউ।